কোনো আপত্তি ছাড়াই 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের আনুষ্ঠানিক সত্যায়ন করল কংগ্রেস। সোমবার কংগ্রেসের যৌথ অধিবেশনে সব স্টেটের ইলেকটোরাল ভোট গণনা শেষে ট্রাম্পকে বিজয়ী ঘোষণা করেন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এবারের নির্বাচনে 312টি ইলেকটোরাল ভোট পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প। অন্যদিকে হ্যারিস পেয়েছেন 226টি ইলেকটোরাল ভোট। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটা দেশের ইতিহাসের একটি বড় মুহূর্ত। 2021 সালের এই দিনটিতে ক্যাপিটল হিলে নজিরবিহীন এক ঘটনা দেখেছে পুরো বিশ্ব। ক্যাপিটল হামলার চতুর্থ বার্ষিকীর দিনে কংগ্রেসের যৌথ অধিবেশনে 2024 সালের নির্বাচনের সব স্টেটের ইলেকটোরাল ভোট গণনা করা হয়। সেনেটের প্রেসিডেন্ট হিসেবে অধিবেশনে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। স্টেটের নামের বর্ণের ক্রমানুসারে অ্যালাবামা থেকে শুরু হয় নির্বাচনের প্রার্থীদের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের ফলাফল ঘোষণা। একে একে তুলে ধরা হয় সব স্টেটের ইলেকটোরাল ভোটের ফলাফল। পুরো প্রক্রিয়া শেষ হতে আধা ঘন্টার মতো সময় লাগে। পরে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সম্পূর্ণ ইলেকটোরাল কলেজ ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এ সময় উষ্ণ করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন কংগ্রেসের উভয় চেম্বারের রিপাবলিকান আইন প্রণেতারা। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যাও তুলে ধরেন কামালা। তাকে করতালির মাধ্যমে অভিবাদন জানান ডেমোক্রেটরা। দেশের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে 270টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। প্রয়োজনীয় ভোটের চেয়ে 42টি বেশি ভোট পেয়েছেন ট্রাম্প। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট ইলেক্টের রানিং মেট একই সংখ্যক ইলেকটোরাল ভোটে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। আসছে 20 জানুয়ারি শপথ গ্রহণের দিন থেকে 4 বছরের জন্য দেশের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স। গত নির্বাচনে জো বাইডেনের জয়ের পর কংগ্রেসের সত্যায়ন ঠেকাতে 2021 সালের 6 জানুয়ারিতে ক্যাপিটলে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। তবে এবার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সম্পন্ন হলো নির্বাচনের ফলাফলের আনুষ্ঠানিক সত্যায়ন। আমেরিকার বিস্তীর্ণ উপকূল জুড়ে খনিজ তেল ও গ্যাস আহরণে খনন কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবারের ওই নিষেধাজ্ঞা আটলান্টিক উপকূল, মেক্সিকোর পূর্ব উপকূল এবং ক্যালিফোর্নিয়া, ওরেগন আর ওয়াশিংটনের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পাশাপাশি আলাস্কার বেরিং সাগরের কিছুটা অংশে বলবৎ থাকবে। হোয়াইট হাউস বলছে এর ফলে সাগরের 625 মিলিয়ন একর জলসীমা সুরক্ষিত থাকবে। বাইডেন এক বিবৃতিতে জানান, জলবায়ু ও পরিবেশ রক্ষায় এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। প্রেসিডেন্টের ঘোষণার পর জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এদিকে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ওই আদেশ পাল্টে ফেলার ঘোষণা দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন, বাইডেন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কঠিন করে তুলছেন। প্রেসিডেন্টের সিদ্ধান্তে হতাশা জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার প্রায় পুরোটা সময় জুড়ে ড্রিল বেবি ড্রিল বলে জ্বালানি তেল ও গ্যাস উত্তোলনে বিশাল উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু সোমবার তার ওই আকাঙ্ক্ষায় বড় ধরনের ধাক্কা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এমন নির্বাহী আদেশ দিয়েছেন যাতে দেশের বিস্তীর্ণ উপকূল জুড়ে সাগরে খনিজ তেল এবং গ্যাস আহরণে খনন কর্মসূচি চালানো যাবে না। সোমবারের ওই নিষেধাজ্ঞা আটলান্টিক উপকূল, মেক্সিকোর পূর্ব উপকূল এবং ক্যালিফোর্নিয়া, অরেগন ও ওয়াশিংটনের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের সাথে সাথে আলাস্কার বেরিং সাগরের কিছুটা অংশে বলবৎ থাকবে। হোয়াইট হাউস বলছে সাগরের 625 মিলিয়ন একর জলসীমা এর ফলে সুরক্ষিত থাকবে। বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, জলবায়ু ও পরিবেশ রক্ষায় এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। বলেছেন, জ্বালানি খাতের প্রয়োজন মেটাতে অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারে উপকূলের। তবে প্রেসিডেন্টের ঘোষণার পর জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এদিকে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এমন উদ্যোগকে উদ্ভট উল্লেখ করে ওই আদেশ পাল্টে ফেলার ঘোষণা দিয়েছেন। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কঠিন করে তুলছেন বাইডেন। আইন বিশ্লেষকরা বলছেন, এই নির্বাহী আদেশ উল্টে দিতে কংগ্রেসের সমর্থন প্রয়োজন পড়বে ট্রাম্পের। কারণ 1953 সালের আউটার কন্টিনেন্টাল শেলফ ল্যান্ডস অ্যাক্ট ব্যবহারে যে ব্যবস্থা নিয়েছেন বাইডেন, এতে খনিজ সম্পদ আহরণে বিধিনিষেধ আরোপে রাষ্ট্রের প্রধান নির্বাহীকে ক্ষমতা দেওয়া হয়েছে। 2019 সালে দেশের উচ্চ আদালতের রায় থেকে বলা হয়, পূর্ববর্তী নিষেধাজ্ঞা বাতিলে বা উল্টে দিতে উত্তরসূরিকে অবশ্যই কংগ্রেসের সমর্থন প্রয়োজন পড়বে। 2020 সালে ফ্লোরিডার জলসীমা রক্ষায় একই ধরনের নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতা ছেড়ে যাওয়ার মাত্র 2 সপ্তাহ আগে জো বাইডেনের এমন সিদ্ধান্তে তারা হতাশ। এটি অদূরদর্শিতা। এর ফলে জাতীয় নিরাপত্তায় যেমন হুমকি দেখা দেবে, তেমনি দেশের মানুষের অব্যাহত তেল গ্যাস প্রাপ্তিতে সংকট তৈরি করবে।
আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং সিইও মাইক সামার্স বর্তমান প্রশাসনের উদ্যোগ ঠেকাতে আইন প্রণেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচনে জনতা দেশের খনিজ সম্পদ আহরণের পক্ষে ভোট দিয়েছেন, তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ নস্যাৎ হতে দেওয়া যায় না। কোনো ঝামেলা ছাড়াই প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সত্যায়ন একটা স্বাভাবিক নিয়ম হওয়া উচিত বলে মনে করেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সোমবার কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পের বিজয় সত্যায়নের পর ক্যাপিটল হিলে তিনি সাংবাদিকদের আরও বলেন, দেশের গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর একটি হল শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। রিপাবলিকান কংগ্রেসম্যান ডাস্টি জনসন বলেন, ফলাফল সত্যায়নকে ঘিরে দীর্ঘদিন পর সংবিধানকে সম্মানিত হতে দেখে তিনি আনন্দিত। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেভিড ইঙ্গেল বলেন, ডেমোক্রেটরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে না, তারা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী। 2024 সালের নির্বাচনে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয় আনুষ্ঠানিকভাবে সত্যায়ন করার পর ক্যাপিটল হিলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্পের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রত্যাশা করে বলে মন্তব্য করেন হ্যারিস। হ্যারিস বলেন, তিনি তার পুরো কর্মজীবন জুড়ে দেশের সংবিধান রক্ষার জন্য নেয়া শপথ পালন করে এসেছেন, আজও তিনি তাই করেছেন। ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, দেশের গণতন্ত্র কতটা শক্তিশালী তা নির্ভর করে এর জন্য লড়াইয়ের সদিচ্ছার উপর। গণতন্ত্রের জন্য লড়াইয়ের মানসিকতা এবং শ্রদ্ধা না থাকলে সংকটের মুহূর্তে তা খুব ভঙ্গুর হয়ে পড়ে বলে মন্তব্য করেন হ্যারিস। অন্যদিকে এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে রিপাবলিকান কংগ্রেসম্যান ডাস্টি জনসন বলেন, দুর্ভাগ্যজনকভাবে গত 2 দশক ধরে সব প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সত্যায়ন নিয়ে কংগ্রেসে আপত্তি উঠছিল। জনসন বলেন, কংগ্রেসের আইন প্রণেতাদের ভূমিকা কি হওয়া উচিত সংবিধানে তা স্পষ্ট বলা আছে, তা মেনে চলাটাই সবার কাম্য। এবার কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ডাস্টি জনসন। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেভিড ইঙ্গেল বলেন, সোমবার ক্যাপিটল হিলে আসার পর 2021 সালের 6 জানুয়ারির কথা মনে পড়ে তার। ডেভিড ইঙ্গেল বলেন, ক্যাপিটল দাঙ্গার কথা কখনোই তিনি ভুলবেন না, তবে ওই হামলায় সাজাপ্রাপ্তদের ট্রাম্পের ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তার। ডোনাল্ড ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে জানিয়ে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেছেন, ডেমোক্রেটরা কখনোই জনমতকে অপমান করে না। সোমবার হাউস ও সেনেটের যৌথ অধিবেশনে দেয়া বক্তব্যে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল দাঙ্গার ভয়াবহতা তুলে ধরেন তিনি। শুমার জানান, সেদিন তিনি অল্পের জন্য বেঁচে গেছেন। দেশের গণতন্ত্রের ওপর সেদিনকার কদর্য হামলার কথা অনেকেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন সেনেট ডেমোক্র্যাটদের এই নেতা। এভাবেই সোমবার সেনেট সেশনে দাঁড়িয়ে 2021 সালের 6 জানুয়ারির ভয়াবহতা স্মরণ করা শুরু করেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। শুমার জানান, সেদিন তিনি খুব অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে যান। সেদিনের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে শুমার বলেন, এবার তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে জনগণের ইচ্ছাটাকে সম্মান জানাবেন, যার সাথে 4 বছর আগের এই দিনের কোনো মিল নেই। অনেকেই এখন ইতিহাস পাল্টে দিয়ে 6 জানুয়ারির ক্যাপিটল দাঙ্গার কথা ভুলিয়ে দেবার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন চাক শুমার। সেদিন ডেমোক্রেট আর শুভবুদ্ধিসম্পন্ন রিপাবলিকানরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল রাখতে যে সাহসী ভূমিকা রেখেছিলেন তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শুমার। এ সময় গর্ব করে চাক শুমার বলেন, ডেমোক্রেটরা কখনোই জনমতকে অপমান করে না। এদিকে সোমবার সেনেট সেশনে বক্তব্য রাখতে গিয়ে সেনেট মেজরিটি লিডার জন থুন তার হাই স্কুলের বাস্কেটবল কোচ জেরি অ্যাপলবির স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান। ক্যাপিটল হিলে হামলার মামলায় সাজাপ্রাপ্ত টেক্সাসের গাই রেফিটের মুক্তির আশঙ্কায় উদ্বিগ্ন তার ছেলে জ্যাকসন রেফিট, কারণ তিনি বাবাকে FBI এর কাছে ধরিয়ে দিয়েছিলেন। তারপর থেকেই তিনি হত্যার হুমকির মুখে আছেন। বাবা মুক্ত হলে নিজের প্রাণনাশের আশঙ্কা আরও বাড়তে পারে বলে মনে করছেন জ্যাকসন। অন্যদিকে গায়ের মুক্তির দাবিতে নানা কর্মসূচি পালন করছেন তার স্ত্রী নিকোল এবং 2 মেয়ে সারা এবং পেটন। তাদের আশা, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ছেড়ে দেওয়া হবে। ক্যাপিটল হিলে হামলা মামলায় দোষী সাব্যস্ত হয়ে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন টেক্সাস 3%ers মিলিশিয়া সদস্য গাই রেফিট। গাই রেফিটের ছেলে জ্যাকসন রেফিটের সহায়তায় গায়কে ধরতে সক্ষম হয় FBI। জ্যাকসন নিজেই CNN-কে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান তার এই সিদ্ধান্তে পুরো পরিবার বিভক্ত হয়ে পড়ে। এমন সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন ছিল বলেও জানান তিনি আরো জানান, ধরিয়ে দেওয়ার পর প্রথমবার তিনি বাবার সাথে কথা বলেছেন 5 মাস আগে। সেবার অনেকটা সময় কেঁদেছেন দুজনে। জ্যাকসন জানান, বাবাকে ধরিয়ে দেওয়ার পর প্রায় প্রতিদিনই বাবার সাথের লোকেরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছে। নিরাপত্তার স্বার্থে আগ্নেয়াস্ত্র বহন করেন তিনি, একই সাথে পাল্টে ফেলছেন নিজের ঠিকানাও। বাবা গায়ে মুক্তি পেলে নিজের প্রাণ সংশয় আরো বাড়বে বলে দাবি করেন তিনি। এদিকে এই বিষয়ে জ্যাকসনের মা ও 2 বোনের অবস্থান ভিন্ন। 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার অভিযোগে আটকদের মুক্তির দাবিতে তারা নানা ধরনের কর্মসূচি পালন করে আসছেন। জ্যাকসনের মা নিকোল এই কর্মসূচিগুলোর আয়োজকদের একজন। টেক্সাস থেকে ওয়াশিংটন ডিসিতে এসেও কর্মসূচির আয়োজন করছেন তিনি। সেখানকার কারাগারের বাইরে প্রতি রাতেই আয়োজিত হচ্ছে এমন কর্মসূচি। ক্যাপিটলে হামলার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা ফোন করে আয়োজকদের কাছে, জানায় তাদের বর্তমান পরিস্থিতির কথা। এমনই একটি আয়োজনে ফোন করে স্ত্রী নিকোলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কারাবন্দী গায় রেফিট। নিকোল বিশ্বাস করেন, ট্রাম্প দায়িত্ব নেয়ার পর তার স্বামী সহ ক্যাপিটলে হামলার মামলায় কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককেই ছেড়ে দেবেন। নিকোলের সাথে মাঝে মাঝেই কর্মসূচিগুলোয় অংশ নেন তাদের 2 মেয়ে সারা এবং পেটন। তবে ভাইয়ের জন্য কোনো নেতিবাচক অনুভূতি নেই তাদের। নিকোল মনে করেন, জ্যাকসনের কোনোভাবেই তার বাবাকে ভয় পাওয়া উচিত না। ভয় পাওয়ার মতো কিছু নেই বলেও দাবি করেন তিনি। অন্যদিকে জ্যাকসন জানান, বাবা মা দুজনকে ভালোবাসলেও বাবার কাছে তিনি নিরাপদ বোধ করেন না। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর তার বাবার মতো এমন শত শত কারাবন্দীকে মুক্তি দিলে দেশের পরিস্থিতি কি হবে তা ভেবে উদ্বিগ্ন তিনি। কারাগার থেকে পাঠানো বার্তায় যদিও গায়ে দাবি করেছেন ছেলের জন্য তিনি কোনো ধরনের হুমকি হয়ে উঠবেন না, তবে সেই বার্তাও জ্যাকসনকে নিশ্চিন্ত করতে পারছে না। বাইডেন প্রশাসন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কঠিন করে তুলছে। ডোনাল্ড ট্রাম্পের এমন অভিযোগ সত্ত্বেও হোয়াইট হাউসের আগামী চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস জানালেন, বর্তমান প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে। এক্সিওসের সঙ্গে সাক্ষাৎকারে সুজি একথা জানিয়েছেন। একই সাথে তিনি সতর্ক করেছেন, ট্রাম্প প্রশাসনের স্থিতিশীলতার জন্য কারো পেছনে কথা বলা কিংবা কোনো নাটক সহ্য করবেন না। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কান কথা শুনে ট্রাম্প নিজেই হোয়াইট হাউসের পরিস্থিতি জটিল করে তুলতে পারেন। এদিকে কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনী জয়ের সত্যায়ন প্রক্রিয়া সরাসরি দেখেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে একসময় প্রতিশোধ পরায়ণ মনে হয়েছে বলে তথ্য দিয়েছে CNN। নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন, দায়িত্ব নেয়ার পর ক্যাপিটলের দাঙ্গায় দোষী এবং অভিযুক্তদের ক্ষমা করে দেবেন তিনি। সোমবার কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনে জয়ের সত্যায়নের মধ্য দিয়ে ওভাল অফিসে যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার 20 জানুয়ারি অভিষেক হওয়ার পালা। ট্রাম্পের সিনিয়র অ্যাডভাইজারের বরাতে CNN জানাচ্ছে, সত্যায়নের পুরো প্রক্রিয়াটি সরাসরি প্রত্যক্ষ করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট। তাকে এ সময় প্রতিশোধ পরায়ণ মনে হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর ক্যাপিটল দাঙ্গায় দোষী এবং অভিযুক্তদের ক্ষমা করে দেবেন তিনি। এই আশায় প্রাউড বয়েজের সাবেক প্রধান এনরিকো টেরিও আগেভাগেই ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে আবেদন জানিয়েছে। অবাক করা বিষয় হচ্ছে, অপরাধ করেও যখন উগ্রপন্থীরা ক্ষমা চেয়ে আকুতি জানাচ্ছে, ঠিক তখন জানুয়ারি 6 কমিটির সদস্য এবং সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যাডাম কিনজিঙ্গার সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ট্রাম্পের রোষানল থেকে বাঁচতে আগেভাগেই বাইডেনের কাছে ক্ষমা আশা করেন না। এর কারণ হিসেবে তিনি বলছেন, দেশের মানুষের বোঝা উচিত ট্রাম্প গণতন্ত্রের জন্য কতটা হুমকি, তাহলে পরবর্তীতে তারা এমন কাউকে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত করবে না। এদিকে বর্তমান প্রশাসন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কঠিন করে তুলছে। ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি সত্ত্বেও হোয়াইট হাউসের আগামী চিফ অব স্টাফ সুজি ওয়াইলস জানালেন, বাইডেন প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করে চলেছে। এক্সিওসের সাথে সাক্ষাৎকারে সুজি ওই কথা বলেন। সে সাথে তিনি সতর্ক করে দিয়েছেন, আসছে প্রশাসনের স্থিতিশীলতায় কারো পেছনে কথা বলা কিংবা কোনো নাটক সহ্য করবেন না তিনি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কান কথা শুনে ট্রাম্প নিজেই হোয়াইট হাউসের পরিস্থিতি জটিল করে তুলতে পারেন। কেননা তার কাছে অনেকেই আসেন যারা তোষামতকারী এবং অন্যের পেছনে কুৎসা রটনাকারী। এদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না সুজি ওয়াইলস।
অন্যদিকে 4 বছর আগে ক্যাপিটল ডাঙায় ট্রাম্পের অনৈতিক আকাঙ্ক্ষা পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তারই ডেপুটি সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এদিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আবারও সচল হওয়ার প্রশংসা করেছেন তিনি। এক বিবৃতিতে পেন্স বলেছেন, হ্যারিস সাংবিধানিক দায়িত্ব পালন করে গণতন্ত্রকে নতুন করে ভিত্তি দিয়েছেন। ওদিকে আবারও কানাডাকে 51তম স্টেট হিসেবে পেতে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যমের এক বার্তায় বলেছেন, কানাডার অনেক মানুষই আমেরিকার সাথে যুক্ত হতে আগ্রহী। এটা জানেন বলেই দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে দাবি তার। এছাড়া এর ফলে চায়না ও রাশিয়ার হুমকি থেকে বাঁচতে পারবে কানাডা বলেও মনে করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। মজুরি ও স্বাস্থ্য সুবিধা বাড়ানোর দাবিতে ধর্মঘট করছেন ইউটার পার্ক সিটি শহরের স্কি রিসোর্ট কর্মীরা। এর ফলে রিসোর্টের লিফট ও ট্রেইলার পুরোপুরি চালু না হওয়ায় সারা দেশ থেকে যাওয়া স্কি প্রেমীদের দীর্ঘ লাইনে অপেক্ষা বাড়ছে। এদিকে গত 5 দিনে ভেওল রিসোর্টের শেয়ারের মূল্য 5% বেশি কমেছে। দেশের জনপ্রিয় স্কিইং এর ঠিকানা ইউটার পার্ক সিটি শহর। শীতকালীন ছুটির মৌসুমে সারা দেশের স্কি প্রেমীরা সেখানে ভিড় জমিয়েছে। তবে ভেওল রিসোর্টের স্কি পেট্রোলদের ধর্মঘট এখনো শেষ হয়নি। এ কারণে সীমিত আকারে চলছে স্কি রিসোর্টের কার্যক্রম। এ অবস্থায় লিফট ও ট্রেইলারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে সারা দেশ থেকে যাওয়া স্কি প্রেমীরা। শীতকালে পেট্রোলরা ধর্মঘটে যাওয়ার পর দেশের সবচেয়ে বড় মাউন্টেন স্কি রিসোর্টের 41টি লিফটের মধ্যে মাত্র 25টি চালু আছে। 350টি ট্রেলারের মধ্যে অতিথিরা ব্যবহার করতে পারছেন মাত্র 103টি। দিনে প্রায় $280 মূল্যের লিফট টিকিট কিনে ব্যবহার করতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এক অতিথি। পিটার নাইস্ট্রম নামের এই অতিথি বলেন, প্রায় $20,000 খরচ করে তার পরিবার মিনেসোটা থেকে পার্ক সিটি গিয়েছেন স্কি উপভোগ করতে। 1 মাস দর কষাকষির পর পার্ক সিটির 200 জনের বেশি পেশাদার স্কি পেট্রোল ভেওল রিসোর্টের বিরুদ্ধে ধর্মঘটে গিয়েছেন। পারিশ্রমিক ঘন্টা প্রতি $2 করে বাড়ানোর পাশাপাশি আরও ভালো স্বাস্থ্য সুবিধা চেয়েছেন তারা। ধর্মঘটকারী কর্মীরা বলেন, তারা আশা করেছিলেন প্রতিষ্ঠান তাদের সাথে আলোচনায় বসবে এবং দাবি মেনে নেবে। এই স্কি পেট্রোল আরও বলেন, তিনি এই কাজকে ভালোবাসেন। তার উপার্জনের বড় একটি অংশ আসে শীতকালীন এই কাজের মাধ্যমে। এদিকে পার্ক সিটির চিফ অপারেটিং অফিসার ড্রেইডা ওয়ালশ এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের কাছে নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ কারণে প্রতিদিন তারা সীমিত সংখ্যক লিফট ও ট্রেইলার চালু রাখছে। গত মাসে বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যার পরিমাণ $2.64 বিলিয়ন। ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় হুন্ডির চাহিদা কমে যাওয়া এবং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই রেমিটেন্স বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, রেমিটেন্সের উচ্চ প্রবাহ অব্যাহত রাখতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে হবে। দেশের অর্থনীতিকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রেমিটেন্স। স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রথম বছরে রেমিটেন্স যায় $10 মিলিয়ন বেশি। কোভিডের সময় 2020 সালে একক মাস হিসেবে সর্বোচ্চ রেমিটেন্স গেছে $2.59 বিলিয়ন। তারপর থেকেই বিভিন্ন কারণে রেমিটেন্স প্রবাহ স্লথ হতে শুরু করে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডলারের বিপরীতে টাকার দাম কমানো সহ বিভিন্ন উদ্যোগের কারণে ডিসেম্বরে সর্বোচ্চ রেমিটেন্স গেছে বলে মনে করেন এই দুই বিশ্লেষক। নতুন গভর্নর আসার পর তিনি অর্থনীতি বুঝতে পারেন। আগের দুজন আমলা গভর্নর তো এগুলো বুঝতেন না, বা তাদের নির্দিষ্ট মানুষদেরকে কিছু খুশি রাখার জন্য তারা সবসময় শাস্ত্রের বিপরীতে কাজ করেছে। আমাকে ইনসেন্টিভও দিচ্ছে এবং ভালো একটা রেট দিচ্ছে, যেটা মার্কেট বেসড রেট, এবং সেটা তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এই কতগুলো কারণে রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। এখন অর্থ পাচার যেহেতু আগের মতো হচ্ছে না, যে কারণে হুন্ডি মার্কেট একটু স্তীমিত। ইম্পোর্ট বেসড যে মুদ্রা পাচার হয় সেটি বন্ধ করতে হবে। তবে পূর্ববর্তী সরকারের সীমাহীন দুর্নীতি ও দুঃশাসনকে পেছনে ফেলে বর্তমান সরকারের প্রতি প্রবাসীদের আস্থা বৃদ্ধি পাওয়ায় প্রবাহ বেড়েছে বলে মনে করেন সানম্যান এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও। অস্থির ছিল বাংলাদেশের যে একটা অস্থিরতা ছিল, সেটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। তারই প্রভাবে আমেরিকানরা কিন্তু একটু ডলার পাঠায় একটা বড় অ্যামাউন্টে। বিএমইটি তথ্য মতে 2023 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে গেছেন 16 মিলিয়ন বাংলাদেশি নাগরিক। 2025 সাল নাগাদ এই সংখ্যা আরো বেড়েছে।
একই সঙ্গে বিভিন্ন দেশে নাগরিকত্ব নিয়েছেন অনেক বাংলাদেশি। সবার শ্রমে ঘামে প্রতি বছর রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশে। রেমিটেন্সের প্রবাহ অব্যাহত রাখতে প্রয়োজন মধ্যপ্রাচ্যে দক্ষ শ্রমিক প্রেরণ ও প্রবাসীদের বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি। এক্সপোর্টের জন্য জোন আছে, সেরকম প্রবাসীদের বিনিয়োগের জন্য জোন তৈরি করা যেতে পারে সহজ শর্তে, সহজ নিয়মে এবং সমস্ত ইনফ্রাস্ট্রাকচার বেনিফিট দিয়ে তাদেরকে উদ্বোধন করা যেতে পারে। সমস্ত রাজনৈতিক অবস্থা বিরাজ করে আমরা সাধারণত দেখেছি, তাতে অনেক প্রবাসী তাদের আস্থার জায়গাটি খুঁজে পায়। রেমিটেন্স বাংলাদেশে অবশ্যই 50 বিলিয়নও ছাড়িয়ে যেতে পারে, এটা আশ্চর্যের কোনো কিছু নেই। গেল বছর $26 বিলিয়ন পাঠিয়ে রেমিটেন্স প্রেরণে বিশ্বে 7ম স্থান অধিকার করেছে বাংলাদেশ। শুধু মধ্যপ্রাচ্যের শ্রম বাজারের উপর নির্ভর না করে আমেরিকা সহ উন্নত দেশগুলোতে মেধাবী শিক্ষার্থীদের বৈধভাবে পাঠানোর গুরুত্ব আরোপ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ। আমরা কতদিন লেবার পাঠাবো আর কতদিন কনস্ট্রাকশন সেক্টর চলবে? তেলের দাম যে কোনো সময় পড়ে যেতে পারে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে রেমিটেন্স বাড়বে। এটাকে বলে কোয়ালিটি রেমিটেন্স এবং এটাকে আমরা বলি সাস্টেনেবল রেমিটেন্স। এই জন্য বাংলাদেশ থেকে অধিক পরিমাণে ছাত্রছাত্রীরা যেন আসতে পারে, পড়াশোনার একটা ভালো পরিবেশ থাকে, মান বাড়ে, যেটা ভারত এবং চায়না খুব করে দখল করছে যে জায়গাটা, সেটার দিকে নজর দিতে হবে। গেল বছর $129.1 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়ে বিশ্বে প্রথম স্থান দখল করেছে ইন্ডিয়া। পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা অনুকূল এবং প্রতিকূল আবহাওয়ায় পরিশ্রম করে অর্থ উপার্জন করে বাংলাদেশে রেমিটেন্স পাঠান, কিন্তু অভিযোগ আছে তাদের বেশিরভাগই পান না যোগ্য সম্মান। তাই বিশ্লেষকরা বলছেন তাদেরকে সম্মানিত করা গেলে এই রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন তারা। শীতকালীন ঝড়ে ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চল। বৈরী পরিস্থিতির কারণে ক্যানসাস, নিউ জার্সি ও ভার্জিনিয়া সহ 7টি স্টেটে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইলিনয় থেকে নিউ জার্সি পর্যন্ত অঞ্চলে শীতকালীন ঝড়ের সতর্কতা চলছে। এর আওতায় রয়েছে 30টি স্টেটের প্রায় 70 মিলিয়ন মানুষ। ভারী তুষারপাতের কারণে বরফ জমে বন্ধ হয়ে গেছে এসব এলাকার রাস্তাঘাট, ফলে ব্যাহত হচ্ছে সড়ক ও রেল যোগাযোগ। বৈরী আবহাওয়ায় দেশ জুড়ে বাতিল হয়েছে 2000-এর বেশি ফ্লাইট। ঝড়টি দেশের মধ্য পশ্চিমাঞ্চলে আঘাতের পর মধ্য আটলান্টিক অঞ্চলের উপর দিয়ে বয়ে যায়। প্রচণ্ড ঠান্ডা ও বৈরী পরিস্থিতিতে ক্যানসাস, মিজৌরি ও টেক্সাসে এ পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যেখানেই চোখ যায় শুধু শ্বেত শুভ্র বরফের আস্তরণ। গত 1 দশকের মধ্যে অন্যতম তীব্র শীতকালীন ঝড়ের প্রভাবে ওহাইও ভ্যালি থেকে মিড আটলান্টিক পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের চিত্র প্রায় একই। কোথাও কোথাও 6 থেকে 18 ইঞ্চি বরফের নিচে চাপা পড়েছে রাস্তাঘাট, ফলে স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে এসব এলাকায় গাড়ি চলাচল। ট্রেন লাইন বরফে ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে রেল চলাচল। ঝড়ের আঘাতে ও বৈরী পরিস্থিতির কারণে ভার্জিনিয়া, ইলিনয়, কেন্টাকি, মিজৌরি সহ বেশ কয়েকটি স্টেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 320,000-এর বেশি গ্রাহক। শীতকালীন ঝড়ের প্রভাবে গত 1 দশকে সবচেয়ে কম তাপমাত্রার কবলে পড়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চল। এসব জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 10 থেকে 20 ডিগ্রি ফারেনহাইট কমে গেছে। বরফের নিচে চাপা পড়েছে ন্যাশনাল ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি। সেখানে 6 থেকে 12 ইঞ্চি পর্যন্ত বরফ জমেছে। তবে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করেই ওয়াশিংটন ডিসির এই বরফ উপভোগ করছেন অনেকে। বরফ দিয়ে খেলা করতে দেখা গেছে তাদের। অনেকে আবার করছেন স্কি। ডিসির বরফ দেখতে অন্য স্টেট থেকেও ছুটে এসেছেন কেউ কেউ। ওয়াশিংটনের মেরিডিয়ান হিল পার্কে ঐতিহ্যবাহী বরফ ছোড়াছুড়ি খেলায় অংশ নিয়েছেন স্থানীয়রা। কেউ আবার শ্বেত শুভ্র বরফের সৌন্দর্যের প্রশংসা করেছেন, একে শান্তির প্রতীকের সঙ্গেও তুলনা করছেন। তবে সতর্কতা থাকলেও একান্ত প্রয়োজনে বৈরী পরিস্থিতির মধ্যেই বাড়ির বাইরে বের হয়েছেন অনেক মানুষ। নিউ জার্সির এই বাসিন্দারা জানিয়েছেন খাবারের মতো জরুরি সামগ্রী কিনতে বের হয়েছেন তারা। আবার গাড়ি সচল রাখতে জ্বালানি সংগ্রহ করতে বেরিয়েছেন কেউ। বৈরী আবহাওয়ার কারণে দেশ জুড়ে বাতিল ও বিলম্বিত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট, ফলে
বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা হাজারো মানুষ। আর ফ্লাইট বাতিল হওয়ায় কিছুটা ছুটির আমেজেই ছিলেন অনেক পাইলট। অ্যারিজোনা থেকে ক্যানসাস সিটিতে গিয়ে আটকা পড়েছেন পাইলট অ্যালেক্স গুয়েরিও। কেন্টাকির লুইভিলে গত 25 বছরের মধ্যে রেকর্ড তুষারপাতের দেখা মিলেছে। রবিবার রাতে 9 ইঞ্চি বরফের নিচে চাপা পড়ে মোহাম্মদ আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা 1998 সালের পর সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটলে দাঙ্গার নিন্দা জানিয়ে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার বলেছেন তিনি ওই হামলাকারীদের ক্ষমা করার সমর্থন করেন না। হামলায় জড়িতদের ক্ষমা করার ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার তীব্র সমালোচনা করেছেন সে সময় ক্যাপিটলে দায়িত্বরত কয়েকজন পুলিশ কর্মকর্তা। সার্জেন্ট অ্যাকুইলিনো গনেল বলেন, ওই দিন নিরাপত্তারক্ষীদের ওপর হামলাকারীদের জন্য ট্রাম্পের এমন পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। এমন সিদ্ধান্তকে কষ্টকর বলেছেন ক্যাপিটলের আরেক সাবেক নিরাপত্তা কর্মকর্তা হ্যারি ডান। ক্যাপিটলে হামলার ৪র্থ বার্ষিকীতে এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তারা এসব কথা বলেছেন। দেশের ইতিহাসে একটি কালো অধ্যায় 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটলে হামলার ঘটনা। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় রুখে দিতে সেখানে হামলা চালায় তার একদল উগ্রবাদী সমর্থক, যা আমেরিকার রাজনীতিতে বিরল ঘটনা। ওই হামলায় ক্যাপিটল ও আইন প্রণেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন পুলিশ সহ অন্যান্য বাহিনীর অসংখ্য কর্মকর্তা। তাদেরই একজন সার্জেন্ট অ্যাকুইলিনো গনেল। ক্যাপিটলে হামলার সময় সেখানে দায়িত্ব পালন করছিলেন তিনি। দেশের ইতিহাসে ন্যাক্কারজনক এই ঘটনায় জড়িতদের ক্ষমার ঘোষণা দেয়ায় ট্রাম্পের সমালোচনা করেছেন তিনি। সেদিনের ঘটনা তুলে ধরে গনেল জানান কিভাবে তিনি তার সহকর্মী সহ অন্যদের প্রাণ বাঁচিয়েছিলেন। হামলাকারীদের আঘাতে তার অনেক সহকর্মী সেদিন আহত হয়েছিলেন। জীবন বাজি রেখে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ওপর এমন হামলাকারীদের ক্ষমা করার ঘোষণা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না বলে জানান সার্জেন্ট গনেল। একইভাবে ট্রাম্পের ওই ঘোষণার সমালোচনা করেছেন ক্যাপিটলে হামলার সময় দায়িত্ব পালনকারী সাবেক পুলিশ কর্মকর্তা হ্যারি ডান। ট্রাম্পের এমন ঘোষণাকে হৃদয় বিদারক বলে আখ্যায়িত করেন তিনি। সাবেক পুলিশ কর্মকর্তা বলেন, এই ঘোষণায় তিনি মারাত্মক কষ্ট পেয়েছেন, এটি তাকে বিষণ্ণ করে তুলছে। কিভাবে এমন হামলায় জড়িতদের ক্ষমা করা যায়, এমন প্রশ্ন ছুড়ে দেন হ্যারি ডান। ক্যাপিটলে দাঙ্গাকারীদের ক্ষমা করা প্রসঙ্গে নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললার বলেছেন, সেদিন সরাসরি যারা ওই হামলায় জড়িত ছিল তাদের ক্ষমা করা হবে না। শুধু তাই নয়, জর্জ ফ্লয়েড হত্যার পর যারা পুলিশ স্টেশন ও আদালতে হামলা করেছিল তাদেরও ক্ষমা করা উচিত হবে না বলেও মনে করেন ললার। তাদের প্রত্যেককে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।